তা আমরা কি চাইলে দেশকে পরিবর্তন করতে পারবো না? আমরা চাইলে আমাকে পরিবর্তন করতে পারবো। এখন এইটা আপনার আমার হাতে, এটা কি একটি পয়েন্টার, এটা কি পয়েন্টার। কিন্তু ধরে নিলাম আমি এটা বললাম এটা একটি কলম, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? না এটা কলম, না এটা তো কলম। আরে ভাই এটা তো কলম। আমি সারা জীবন চিল্লালে আপনি কি কলম বলবেন? কারণ আপনি যাহা দেখি নাই নিজ নয়নে, বিশ্বাস করি না আমি তাহা গুরুর বচনে। তাহলে আজকে আপনি যেটা দেখলেন, আপনি যেটা বুঝলেন, এটা অন্য কেউ বুঝছে? সে তো নেগেটিভ বলবি, সে তো আপনাকে করবেই, চাপালে অপমানও করবে। আপনি যদি সেই অপমানে অপমানিত হয়ে আপনি কাজ ছেড়ে দেন, আপনার সফলতা কখনোই আসবে না। মনে রাখবেন, আমরা যারা এই পর্যন্ত এসেছি, আপনার কি মনে হয় পুন্দার প্লেনে সইরা এসে পড়ছি? কতবার যে ট্রেনের চাকা পাংচার হয়েছে, ট্রেনের চাকা পাংচার হয় হয়েছে, হয় যদি লাইন শুধু হয় এটা কি পাংচার? তা আমাদের কত লাইন পাংচার হয়েছে, হইতে 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 এই পর্যন্ত আসি। এখনো বগি লইয়া সন্দেহে আসি যে বগি যেন না পড়ে যায়, পিছনে তাকাই দেখি ঠিক আছে বগি, হ্যাঁ ঠিক আছে। বিষয়টা বুঝছেন না? কি আপনারা যারা লিডার আছেন সবাই সাথে যোগাযোগ রাখি না? সবাইকে কথা আলোচনা করি না? মাঝে মাঝে কি শক্তি দেয় না, মোটিভেশন দেয় না? তার মানে আপনারা ট্রেনের বগি বগি ঠিক আছেন কি না? বিষয়টা ক্লিয়ার? মাকসুদ জ্বর ভোলা থেকে, ভোলার অ্যাম্বাসেডার, সে লঞ্চ উইটা ফোন দিয়েছে, স্যার আমার তো জ্বর। আমি বললাম তাহলে জ্বর বাসায় বিশ্রামে থাকেন। স্যার আমি তো লঞ্চে। আমি বলতে জ্বর নিয়ে লঞ্চে উঠলেন? স্যার আমার এতগুলো লোক আসতেছে, আমার বাসায় থাকলে তার অসুস্থ হয়ে যাবো। একবার বলি মারহাবা। বলেন তো এই মনের মানুষগুলাকে আল্লাহ রিজিক দিবে না দিবে কাকে ভাই? বিষয়টা বুঝছেন কিনা? দায়িত্বশীল কাকে বলে? তা আমি বললাম আমি যদি আগে বলতাম আপনাকে লঞ্চে উঠতে তো দিতামই না, আসলেই আমি দিতাম না। কারণ আমি জানি মাকসুদ থাকলে অনেকেই থাকবে ইনশাল্লাহ। তাহলে উনি উঠে ফোন দিয়েছে, উনি জানে আগে ফোন দিলে আমার উঠতে দেবে না, এই জন্য উঠে ফোন দিয়েছে। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে আমরা এইভাবে কি দায়িত্ব নিতে রাজি আছে কিনা? তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে পজিটিভ। কি থাকবে? পজিটিভ। আসলে আমরা দৃষ্টিভঙ্গি নিই ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমাদের সবসময় ইতিবাচক কথা বলতে হবে, কারণ আপনি বললেই এটা না করবে। ওগুলি রেজাল্ট আমি দেখিয়েছি, পণ্যগুলো ব্যবহার করে যারা রেজাল্ট পেয়েছে ইনশাল্লাহ তাআলা তারা কিন্তু আস্তে আস্তে হয়েছে। তো এটা কি একদিনে সম্ভব? তাহলে আপনি যখন বলবেন ইয়েস এই পণ্যটি ভালো, বলবেন হ্যাঁ আমি কত দেখলাম বা হইতে পারে, তাহলে কি আর আসলেন? তাহলে ট্রেনিং কী হলো? ট্রেনিং মাইনাস হয়ে গেল না? তাহলে আপনার আমার জায়গায় অটল থাকতে হবে কিনা? আমরা অটল থাকবো, ইতিবাচক কথা বলবো, ইতিবাচক চিন্তা করব। সবসময় এটা নিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। কীভাবে চিন্তাটা? আমি যেভাবে চিন্তা করি, যে আমি চিন্তা করি বাংলাদেশে একটা সময় আসবে সবার পকেটে পকেটে বায়োস্প্রে থাকবে, যখনই ক্ষুধা লাগবে খাওয়ার সময় পাইবে না, 1 2 3 4 দিয়া কিছুক্ষণ পর পানি খাইবে, হোটেলের কাছেও যাওয়া লাগবে না ইনশাল্লাহ। এটা কি জানেন আপনারা? অনেক ক্ষুধার্ত, কোথাও কোনো খাবার নাই, হোটেল নাই, কিচ্ছু নাই, আপনি 5 খেয়ে 2 গ্লাস পানি খান, ইনশাল্লাহ আগামী 10 ঘন্টায় ক্ষুধা লাগবে না ইনশাল্লাহ। জানেন এটা? জানতে হবে। দিস ইজ কারিশমা। কারণ টোটাল এনার্জি এটার ভিতরে আছে, 1050 ক্যালোরি আছে। মুরাব্বিরা তো হাসতেছে, ঘটনা কি? আমরা তো খাইতে পারি না, কোনো সমস্যা নাই, আপনি এটা খান, সব ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে চিন্তা করতে হবে কিনা? এটা আমার সাথে চিন্তা মিলান তো, যে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের সাথে প্রত্যেকটা পকেটে পকেটে বায়োস্প্রে থাকবে। ক্ষুধা লাগলে ঝালমুড়ি আর খাইবে না। ক্ষুধা লাগলে কি ঝালমুড়ি খাই না, পুরি খাই না, সিঙ্গারা খাই না, এটা খাই না, এটা খাইয়েই কিন্তু স্টোমাক আউট করে ফেলাই, গ্যাস্ট্রিক বাজাই ফেলে, আলসার হয়ে যায়, পরে ডাক্তারের কাছে যাইতে হয়। কি বলে ঠিক কিনা? যদি ওই মুহূর্তে 1 2 3 চাপ দেয় ইনশাল্লাহ তাআলা আর ঝালমুড়ি খাওয়া লাগবে না। এটা হবে, এর বাস্তবতা। আমি ভোলায় একটা প্রোগ্রাম করেছিলাম, আমি ভোলায় প্রোগ্রাম করে কাজ জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করি এখানে ইউজার কেউ আছে? 2 জন দ্বারাই পকেটে বাইর করছে, এই ইউজার, এই দেখেন আমার বায়োস্প্রে, 1 সপ্তাহ খাই আমি সুস্থ। 2 জন ডক্টর মাকসুদের টিম থেকে বলে, ডক্টর মাকসুদ আছেন এখানে? আচ্ছা, মাকসুদের টিম থেকে, এবং ওই যে আপনার টিমে, তাই না? আচ্ছা, তাহলে বাস্তবতা এখানে, তাহলে সেই বাস্তবতা হচ্ছে ইনশাল্লাহ হবে। কিন্তু মজার ব্যাপার, এখানে আমরা যারা কর্মী আমাদের পকেটে থাকতে হবে তো নাকি? না আমি যাহা বললাম তাহা তোমরা করো,
আমি যাহা করি তাহা তোমরা দেখিও না। আপনাকে আমাকে বুঝতে হবে বাইরের মানুষগুলো যা চিন্তা করবে না ওই চিন্তা আপনাকে আমাকে করতে হবে। কারণ আজকের পৃথিবীর এত সুন্দর হওয়ার পিছনে কারো না কারো চিন্তার ফসল রয়েছে। আপনি আমি এই যেটা প্রতিষ্ঠা করব, আপনাকে আমাকে আল্লাহ যদি কবুল করেন, এটার আবিষ্কারক হিসাবে অসুবিধা কোথায়? আমরা আবিষ্কার করব। রাজি আছি ইনশাল্লাহ? এবং ইতিবাচক কাজ করব। সব সময় এটা ইনফরমেশন দিতে থাকবো। আমাদের কাজ কি? দুইটা, একটা হলো শেখা এবং শেখানো, একটা জানা এবং জানানো। আর কোনো কাজ আছে ভাই? আর কোনো কাজ আছে? জানা এবং জানানো। আমি জেনেছি, আমি জানাবো। ভাই তুমি শুনলে শুনবে, না শুনলে আল্লাহ তোমার ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার তো জানানোর কাম জানালাম। মাওলানা সাহেব বইটা দিচ্ছেন, সে পইরা যে প্রোডাক্ট নেবেন এটা কি মাওলানা সাহেব জানতেন? বলছেন আপনি এটা জানেন। রিজিকের মালিককে আল্লাহ। টাকা ওইখানে ঢোকার সাথে সাথে গ্যাস করে মাওলানা সাহেবের পকেটে টাকা ঢুকিয়ে গেছে। বিষয়টা বোঝেন নাই? তুমি শুধু জানাইছে, টাকা কেমনি আইছে চলে আসছে। হবে, কারণ আমরা সব কিছুই মেনে নেব, মেনে নিতে হবে। তাহলে আমরা কি করব? ইতিবাচক কাজ করব, ইতিবাচক কথা বলবো, ইতিবাচক চিন্তা করব, ইতিবাচক কাজ করব। অর্থাৎ এটার পক্ষে কথা বলবো, এটার পক্ষে চিন্তা করব, এটা নিয়েই কাজ করব। ইয়েস আর নো? এটা বা ইংলিশে একটা কথা আছে, টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। কি পজিটিভ? টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। মনে রাখার জন্য সহজ। টক পজিটিভ আমরা বলি সবাই, টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। আমরা এই তিনটে জিনিস যদি পজিটিভ রাখি, বিশ্বাস করেন কেউ না কেউ আপনার কথা শুনবে। গতদিন কিন্তু আমি আলোচনায় বলেছিলাম, ভাই আপনি বিশ্বাস করেন, এটা আপনার কোনো আপনজন বিশ্বাস করবে না, কিন্তু আপনার বিশ্বাস হয় কিনা এইখানে প্রশ্নটা করেন। আমার কোনো আপনজনকে দরকার নাই। কেউ যদি বলেন ভাই আমি 10,000 পণ্য বিক্রি করবো, আমি বললাম না ভাই থামেন, 10,000 বিক্রি করলে তো আমি বিপদে পড়বো, পণ্য তো দিতে পারবো না। কারণ 10,000 তো একসাথে উৎপাদন করা সম্ভব না। গাভীর শাল দুধ তো পাওয়া যায় ওই একটা বছর পর 250 গ্রাম। আপনি আগে চাহিদা না দিলে উৎপাদন করতে পারবে না। তাহলে এত বেচার দরকার নেই, আপনি আগে নিজে ক্লিয়ার হন। বিষয়টা বুঝছেন কিনা? আমরা কি ক্লিয়ার? আমরা ন্যাচারালি ক্লিয়ার হয়ে আগাবো ইনশাল্লাহ। আবেগে দৌড়াবো না। আবেগ ভালো, আবেগ থাকতে হয়, বাট আবেগ মানুষকে ক্ষতিও অনেক সময় করে ফেলে। কিন্তু বাস্তবতার সাথে এই 2 দিনের বেসিক শুধু আপনাদের সাথে খোলামেলা আমাদের পরিচিতি উন্মোচন করার জন্য এই আমন্ত্রণ। বিষয়টা কি ক্লিয়ার? যে আমরা আসলে কি বোকা হয়েছি, না পাগল হয়েছি, না আমরা সঠিক পথে গিয়েছি? ইনশাআল্লাহ তাআলা অনেকের বক্তব্য আমরা সঠিক পথে গিয়েছি। আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা আছেন, যারা আপনাদের আমাদের মধ্যে কবুল করবেন তারা আমরা থাকবো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? আসুন তাহলে আমাদেরকে ভিশন সেট করতে হবে। একটা ভিশন সেট করা দরকার যে আমরা কি করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির কীভাবে করব? আমরা কোথায় আছি। গতদিন ক্যারিয়ারে কিন্তু আমরা বলেছিলাম, ট্রেনার কিন্তু অনেকের নাম ধরে বলেছে, আসলে কিন্তু বোঝানোর জন্য বলেছে। অনেকে মনে কষ্ট পেয়েছেন কিনা জানি না, যদি কেউ কষ্ট পেয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সে ভাই বলেছিল, ভাই নিয়ে কিন্তু বলে, আসলে কিন্তু ওটা জাস্ট বোঝানোর জন্য। তো ওখানে বলা হয়েছে আমরা কোথায় আছি, যে 50,000 1 লাখ টাকা কেউ কি ইনকাম করতে পারি? আসলে পারি না, সেই অপশন আমাদের নাই। তাহলে আমাদের এই অপশনে কি সারা জীবন থাকলে কি আমাদের বাচ্চারা কি চলতে পারবে? ভবিষ্যৎ কি আমাদের উজ্জ্বল হবে? ভবিষ্যতে স্বপ্ন পূরণ হবে? তাহলে আমাদের এই জায়গাটা কি চেঞ্জ করার দরকার আছে কি না? কিন্তু আপনি আমি যদি নাই জানি যে কোথায় আছি, তাহলে কিভাবে বুঝবো? এখন যদি আমি দুইটা প্রশ্ন করি, যেখানে এই মুহূর্তে এমপি হতে পারবেন কে কে? একটু হাত তুলি। বাংলাদেশের যে কোনো থানার এমপি কি হতে পারবেন? আপনি দ্বারা এমপি হতে পারবেন? ট্রাই করবে, ফাইন। কিন্তু আসলে কি হওয়া সম্ভব? এমপি হওয়ার জন্য যা যা লাগবে অর্থ, এটা কি আছে? নাই। শিক্ষাগত যোগ্যতা আছে, ওই অবস্থান আছে, কিন্তু চাইলেই এমপি হওয়া সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে 20 বছর রাজনীতি যারা করছে তারা কোথায় যাবে? বিষয়টা ক্লিয়ার কিনা? এখন আমি যদি মনে মনে বলি না আমি এমপি হব, তাহলে আমাকে আগেও 20 বছর সময় দিতে হবে। বিষয়টাকে বুঝছেন কিনা? আমি বলি এই মুহূর্তে ডক্টর হতে পারবি কে কে? এই মুহূর্তে ডক্টর হতে পারবো কে কে? পারবো? এই মুহূর্তে কি আপনি ডক্টর হতে পারেন? এমবিবিএস ডক্টর আবার হতে পারবেন ভর্তি হইয়া? আছেন ডক্টর, কিন্তু হতে পারেন। কথাটা বুঝতে হবে, আমরা এটা বোঝার চেষ্টা করি। কিন্তু আমরা চাইলে কিন্তু অনেক এমবিবিএস ডক্টর হতে পারবো না। চাইলে আমরা কি অ্যাডভোকেট হতে পারবো নতুন করে? পারবো না। কিন্তু দেখা যাচ্ছে আমি কোনটা পারবো ওইটাই কিন্তু আমার বুঝতে হবে, যে আমার দ্বারা কি সম্ভব। কথাটা বুঝাতে পেরেছি? আমার দ্বারা কি সম্ভব
যেটা আমার দ্বারা সম্ভব ওইটা নিয়ে ট্রাই করা উচিত, নয়তো আমাদের সময়টা বিফলে যাবে। বিষয়টা ঠিক আছে কিনা? যেটা আমার দ্বারা সম্ভব ওটাই আমার করা উচিত। তাহলে আমি কোথায় আছি, আমার পরিচয় কি আমি ক্লিয়ার? আমার পরিচয় বুঝতে হবে যে আমি এক কথায় 1 লক্ষ টাকা ইনকাম করার অবস্থানে আমি নাই, অথচ আমার 1 লক্ষ টাকা দরকার। কি বলেন, ঠিক আছে কিনা? 1 লক্ষ টাকা ইনকাম আমার দরকার, বাট এই অবস্থানটা আমার নেই। আমি এটা চাই, এটা আল্লাহকে জানান দিই আমরা এটা চাই কিনা? চাই। তাহলে আমরা পরিবর্তন হব। কোথায় যাব? আমরা পরিবর্তন হব, আমরা আমাদের অবস্থানের পরিবর্তন নিয়ে আসব। কেন যাব? আমার স্বপ্ন পূরণের জন্য। কালকে আমরা দেখেছি আমরা স্বপ্ন পূরণ করব। আমাদের স্বপ্ন বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, মাদ্রাসা হতে পারে, মক্তব হতে পারে, মসজিদ হতে পারে, রাস্তা হতে পারে, মানুষ উপকার হতে পারে। কি বলেন, পারে কি না? আমার স্বপ্ন পূরণের জন্য। সব নেতারা করবে, তা আপনি আমি কে? নেতারাও তো মানুষ, আপনি আমি তো মানুষ, তাহলে আপনি আমি কেন নয়? এ ধরনের চিন্তা চেতনা ভিতরে থাকতে হবে তো। আল্লাহ কিন্তু জাকাতকে ফরজ করেছেন, এটা জানি তো সবাই আমরা। কিন্তু আল্লাহ যেহেতু জাকাতকে ফরজ করেছেন, গরিব কাকে কাকে আল্লাহ থাকতে বলেছেন? জাকাত আল্লাহ ফরজ করেছেন, গরিব কিন্তু কাউকে থাকতে বলে নাই। অথচ আমরা বলি না, আমার তো জাকাত হয় নাই। এটা বললে কতদিন বাঁচবেন ভাই? জাকাত কেন হয় না, এটা প্রশ্ন নিজেকে করতে হবে। আমরা কি জাকাত দিতে চাই? আমরা কি মানুষকে সাহায্য করতে চাই? মানুষের পাশে দাঁড়াতে চাই? ফাইন, এটা আমাদের জানান দিতে হবে। ওয়েলকাম। তাহলে কিভাবে যাব? এই কিভাবে, এটা কিন্তু গতদিন আমরা দেখেছি যে একটি কেরিয়ার নিউট্রিক গ্রুপের মাধ্যমে আমাদের 20টা স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। আমরা দেখেছি কি না? নিউট্রিক গ্রুপের মাধ্যমে 20টা স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। এটা কি আমরা কি একমত আছি? সম্ভব। আপনারা অনেকেই প্রশ্ন কালকে জবাব দিতে পারেন নাই, আসলে বুঝেন না। এটা ট্রেনিংয়ের আগে আমিও পারতাম না, এটাই স্বাভাবিক। কিন্তু ওখানে প্রথম বক্তব্যটা ছিল বেশি বেশি আয় করা। কি ছিল? বেশি বেশি আয় করা। অর্থাৎ আপনি আমি যদি হালাল উপায়ে বেশি বেশি, ট্রেনার কিন্তু বারবার বলেছে সৎ পথে। কি বলেন, ঠিক কিনা? বেহক পথে বলে না, বারবার বলতে সৎ পথে। তাহলে আপনার যদি বেশি বেশি সৎ পথে আয় করতে পারি, তাহলে বাকি 19টি স্বপ্ন অটোমেটিক পূরণ হয়ে যায়। কে বলেন, ঠিক কিনা? তা আমাকে বেশি বেশি আয় করতে চাই, তাহলে বেশি বেশি আয় করতে চাইলে আপনাকে এক্সট্রা ওয়ার্ক করতে হবে। এক্সট্রা ওয়ার্ক করতে হবে। আসুন আমরা এটা দেখে নেই আমরা কোথায় আছি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি। কোথায় আছি? এই যে যুবকরা ঘুমাচ্ছে বালির ছাড়া, এই যুবকরা যদি কর্মী হতো, দেশের কি আরো উন্নত হতো কি হতো না? তাহলে আমাদের দেশে কর্মসংস্থানের নেই, এটা কি প্রমাণিত হলো? তাহলে এখনো কি চাকরি আশায় বসে থাকা উচিত না? আমাদের সন্তানদেরকে বোঝানো উচিত লেখাপড়া করো মানুষের মতন মানুষ হওয়ার জন্য, বাবা চাকরির জন্য লেখাপড়া কইরো না। আমি আমার সন্তানকে বলি যে লেখাপড়া করে চাকরি কর ভাই, চিন্তা করো না, বিজনেস মাইন্ডের হও, নইলে ভাত খাইয়ে মরা লাগবে, সমস্যা আছে। বিষয়টা কি ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই পরিবেশটা কি বদলাতে চাই কিনা? আপনি আমি যদি ধারক এবং বাহক হয়ে আমরা এই পরিবেশকে বদলাই দিতে পারি, আমরা কিন্তু পৃথিবীতে আবিষ্কারক হিসাবে ইতিহাসের পাতায় থাকবে ইনশাআল্লাহ। দেখেন কোথায় আছি। এই যে মা, একটু ভেবে দেখেন না, আমার মা, আপনার মা, এই মা, এই বাবা, কি কারো না কারো সন্তানের বাবা মাই তো নাকি? তারা কেন এই বিরুদ্ধে বসে কাজ করে? কারণ তারা সময়টাকে কাজে লাগায় নাই। অনেকে আমরা জয়েন করেছি, অনেকে জয়েন করব, কিন্তু করার পর এই সমস্যা এই সমস্যা, এই ব্যস্ত ওই ব্যস্ত, সময় নাই। আচ্ছা দেখেন তো, আমি 2016 সালে শুরু করেছি, আমার সাথে অনেকেই শুরু করছে। আপনি কি জানেন অনেকেই এখনও সিনিয়র ডিস্ট্রিবিউটর, আর আমার আইডিটা প্রেসিডেন্ট। এর পার্থক্য কি? আমি শুরু করেছি, সময় নষ্ট করি নাই। আর উনি হয় না, ওনার পার্থক্য কি? উনি শুরু করেছে বাট কাজটা কন্টিনিউ করে নাই। তাহলে আপনি আমি যদি যৌবনে সময়টা ব্যয় করি, বৃদ্ধ বয়সে এইভাবেই কিন্তু আপনাকে আমাকে হতাশ হতে হবে। তাহলে আমাদের সময়টাকে ব্যয় করবো কেন ইনশাল্লাহ? কালকে দেখিয়েছি কেন একটি ছেলের প্রতিদিন 7টা 8টা প্রোগ্রাম করে। এখন ওর যৌবন, যুদ্ধে যাওয়ার সময় তো তার, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই সময়টা কি কাজ করতে হবে কিনা? অথচ আমরা যৌবনকালে পার্কে ঘুরি। তাই পার্কে করলে জীবনের কিন্তু পার্ক মাইনাস হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে বাস্তবতা মূল্যায়ন করতে হবে। তাহলে আজকে যদি আপনারা আমার এদের সন্তান যদি মানুষ হতো, আজকে কি বাবা মা এই অবস্থানে থাকতো? তাহলে কি আমাদের বেকার সমস্যাটার জন্য দায়ী কিনা?
আমরা কি কথা কথা কি বুঝতে পারতেছি? বেকার সমস্যা আমাদের দায়ী কিনা? এই জন্য আমাদের উদ্যোক্তা হওয়া দরকার আছে কিনা? শেখ হাসিনা বাংলাদেশ গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা বারবার বলেন চাকরির পিছনে না ঘুরে আপনি উদ্যোক্তা হন। আপনি দেখবেন প্রত্যেকটা টিভি খবরের নিচে একেবারে সুন্দরভাবে চলে আসে, কারণ তিনি জানেন প্রধানমন্ত্রী যে কীভাবে সম্ভব। আপনি গত পরশু দিন আমারই এক ডিস্ট্রিবিউটরের মেয়েকে নিয়ে গেছে ইন্টারভিউ দিতে। চাকরি দেবে 7 থেকে 8 জন, পরীক্ষা দিয়েছে প্রায় 2.5 থেকে 3 লাখ। বলো না, 2.5 থেকে 3 লক্ষ পরীক্ষা দিচ্ছে, কিন্তু চাকরি হবে কয়জন? আর সর্বশেষ 7 থেকে 10 জন। আর তাহলে কে পাবে আল্লাহই ভালো জানে। আপনি কি জানেন চাকরি পেয়ে বসে আছে অলরেডি? চাকরি তো পেয়ে বসে আছে ভাই, এই ইন্টারভিউ হচ্ছে ফাও। অর্থাৎ সেই জায়গা থেকে আপনাকে আগাতে হবে। তা আমরা বেকার সমস্যার সমাধান করব। কোথায় আছি দেখেন, এই বাবা সে কিন্তু ভিক্ষার ঝুলি মাথায় নিয়ে বসে আছে। এর সন্তান যদি মানুষ হতো, কোনো সন্তান কি পারবে তার বাবা কীভাবে রাস্তায় ফেলে দিতে? পারবে না। হ্যাঁ, অনেক অসততা আছে, ওটা আমাদের এক্সাম্পল না, ম্যাক্সিমাম সন্তানরা পারবে না। কিন্তু সন্তান যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে তাহলে বাবাকে কিন্তু সে সাদরে রাখবে, সে যদি পঙ্গু হয়। বিষয়টাকে ক্লিয়ার কিনা? তাহলে কোথায় আছি? এই ধরনের এই যে ইস্তেমায় ট্রেন ফ্রি দিছে, তা ফ্রি ট্রেনে যাচ্ছে, টাকা কিন্তু লাগবে না। দেখেন একটা যদি পইরা যায় কয় টাকা দাম? এটাও ফ্রি। তার মানে এটার কোনো দাম নাই। যদি টাকা থাকতো, অর্থ থাকতো, জ্ঞান থাকতো, আমাদের যদি সচেতনতা থাকতো, তাহলে আমরা কি এখানে এভাবে উঠতাম না। এটা কি পরিবর্তন করার দরকার আছে কি না? এটাও তো কারো না কারো সন্তান। আপনার আমার দায়িত্ব এদেরকে সেভ করা। ইয়েস আর নো? এটাই কিন্তু আপনার আমার হক, এটাও কিন্তু হকের মধ্যে পড়ে। অর্থাৎ এই হকগুলোকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আসুন, কোথায় যাব? আমরা যেতে চাই, আমাদের অবস্থানটা তৈরি করতে চাই, এরকম চাই কিনা বলেন তো? একটু ঘুরে দাঁড়ান তো, একটু নিজেকে প্রশ্ন করেন তো, এই ধরনের একটা বাড়ির মালিক আপনি কেন নয়? তাহলে যারা বাড়ির মালিক তারাও তো মানুষ, তাহলে তারা সিস্টেম ডেভেলপ করে বড় হয়েছে। আপনার কাছেও যদি প্রযুক্তি আসে, প্রযুক্তি যদি মূল্যায়ন করেন, আপনার পক্ষে যদি বড় হওয়া সম্ভব হয়, এটা কি করা উচিত নয়? রাত দিন পরিশ্রম করতে হলেও কি করতে রাজি আছি কিনা? আমরা করতে চাই। এইভাবে একটা ডাইনিং টেবিল আমাদের দরকার আছে কিনা? ডাইনিং রুমে গেস্ট যাবে, আপনি কিছু মেহমান করবেন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য মানসিকতা কে আছেন? এরকম ডাইনিং টেবিল আপনাদের হবে, আমাকে দাওয়াত দেবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখ তোমাকে দাওয়াত একটা নিলাম। তাহলে এই যে মানসিকতা আপনাকে বলছে, অনেকে বাসায় দাওয়াত দেয় না, পরিবেশ ভালো না, কি বলেন ঠিক কিনা? মেহমানদারি করতে কিন্তু স্বাদ লাগে, কিন্তু ভালো পরিবেশে নিতে না পারলে আর স্বাদ লাগে না। অনেক মেহমান বাড়ির সামনে হোটেলে খাওয়াই দেয়, ঘরে নেয় না, কি বলেন ঠিক কিনা? তাহলে এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহর কাছে কি মালের অভাব আছে? অভাব নেই। কালকে ইনফরমেশন পেয়েছি না, করোনায় তো সবাই হতাশ, আর করোনায় বাংলাদেশে সবচেয়ে বেশি বড় লোক হয়েছে। তাহলে হতাশ যারা তারা বড় লোক হয়েছে? কেউ কিন্তু ঘটনা। আর তার ভিতরে আমি দেখছি একটা ট্যাক্সির ড্রাইভার, সে সবচেয়ে অনেক বড় 2-2.5 কোটি টাকার মালিক হয়ে গেছে। কারণ ওই সময় তো সব গাড়ি বন্ধ ছিল, প্রতিদিন সে রেন্টে গাড়ি 50টা গাড়ি ভাড়া দিত, ওইটা প্রত্যেকটা গাড়িতে 1000 টাকা পেত। বিষয়টা হচ্ছে কিনা? 50টা রেন্টে গাড়ি প্রতিদিন 50,000। বোঝেন ঘটনা কী করছে? তো এইরকম, তার মানে সামান্য লোকেরা কিন্তু অনেক বড় হয়ে গেছে। রিজিক আল্লাহ ছিল ওইভাবে রেখেছে। তাহলে কোথায় যাব? এ ধরনের একটা পরিবারকে আমাদের দরকার, গাড়ি দরকার, এই গাড়িটা থাকতে হবে নাকি? এ ধরনের গাড়ি দরকার। তাহলে এই ধরনের একটা পরিবার কি আমাদের দরকার? একটু দেখেন তো। হ্যালো, পরিবারটা দরকার? দেখেন তো, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম বাবা এবং মায়ের ছবি। যে বাবা এবং মায়ের ছবি দেখিয়েছিলাম, ইট ভাঙে ভিক্ষা করে, ওই বয়সী কোনো ভদ্রমহিলা ভদ্রলোক এখানে আছেন? আছেন না? আছেন নাকি? কিন্তু তাকে কি দেখে মনে হচ্ছে সে গরিব অসহায়? অর্থাৎ তার পোশাকে কিন্তু তাকে ইয়াং বানিয়ে দিয়েছে। কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এটা ইন্দোনেশিয়ার একটি ছবি। বিষয়টা বুঝছেন কিনা? তার মানে বাস্তবতা হলো, অর্থ যদি সৎভাবে আসে, এখান থেকে সবাইকেই সাজানো সম্ভব। আমরা কি অর্থটা চাই কিনা? চাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনে এগোই। আমরা অর্থ চাই। অর্থ চাওয়ার জন্য কেন যাব? আমাদের এই জায়গাটা দরকার। প্রত্যেকটা মুসলিম পরিবারের এই প্রত্যাশা দরকার। কালকেও আমরা দেখেছি, এটা দরকার কিনা? দরকার। আমরা এদিকে যাব ইনশাল্লাহ। তা আসুন, এইটার জন্য কিভাবে যাব?
কিভাবে শব্দটা মূল্যায়ন করব, কিভাবে যাব? এটা যাব কিসের মাধ্যমে? নিউট্রিক গ্রুপের মাধ্যমে। কার মাধ্যমে? নিউট্রিকের মাধ্যমে। তা নিউট্রিক গ্রুপে জয়েন করলে কি যাওয়া যাবে না? পরিশ্রম করতে হবে। আচ্ছা, কাজটা কি আমাদের? কাজটা কি? কাজটা কি? কাজটা হচ্ছে ইনফরমেশন। এটা পরিশ্রম না, এটা ব্রেন পরিশ্রম, অর্থাৎ ব্রেন ওয়ার্ক। আপনি জানবেন এবং জানাবেন, কিন্তু ট্রেনিংয়ে আসতে বললেন না ভাই, সময় তো নাই, এত সময় না নাই। অথচ যদি বলেন কোটিপতি হবেন, ইয়েস। আচ্ছা, যদি বলি জান্নাতে কে কে যাবেন, সবাই রাজি আছি না? যদি বলি মরবেন কে কে, আজকেই না মরলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে আপনি যদি আপনি সময় না দেন তাহলে হবে? তাহলে আপনাকে জানতে হবে, জানাতে হবে। কি কালকে বোঝা না? কালে আগে লার্নিং, পরে হচ্ছে কি আর্নিং। আমরা লার্ন করতে চাই না, আমরা ট্রেনিং নিতে চাই না, আমরা শেখাতে চাই। একটু যাইনি পুরো বাইশ করে বললে ভালাই। কীরকম বলে একটু শুনি। কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করছে, ভাই এই পণ্যটা কেমন? কারে জানেন না, পায়ের মাথাতে যে কোনো সমস্যা সব ক্লিয়ার হয়ে যাবে, আপনি গেলে খাইবেন, সব ভালো হয়ে যাবে। পরে 1 মাস পর আই কাছে ভালোই না, টাকা ফেরত দেবো। কারণ কি? অল্প বিদ্যা ভয়ঙ্কর। বিষয়টা বলছেন না? ও যাই না গেছে ক্যান্সার ভালো হয়, এই জন্য ওর কনফিডেন্স আছে সব ভালো হইবে। আরে ভাই, খাওয়ার নিয়ম তো আছে, ব্যক্তি বিশেষ আছে, তার অবস্থান আছে, কে খাইলে কি হবে। আজকে সকালে যিনি নিলেন উনি একজন নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি, এবং ওনার লেবাস সুন্নতি লেবাস, কোনো ধূমপান থেকে শুরু করে কোনো ধরনের নেশা নেই। ওনার যে প্রবলেমটা খুবই সিম্পল প্রবলেম। ইনশাল্লাহ বলে দিচ্ছি, আপনি একটা প্রোডাক্ট ইউজ করেন, পরেরটা আপনিই নেবেন ইনশাল্লাহ। বিষয়টা বুঝছেন না? তা আমি কোনোকে বলেছি এটা খেলেই ভালো হয়ে যাবেন, তাহলে আপনারা কিন্তু অনেকে বলে ফেলেন ভালো হয়ে যাবে। আরে ভাই দাম কত? যখন জিজ্ঞেস করেন আগে দাম বলে দেন, যখন দাম শুনে তখন তো সে বাকিটা ভালো হয়ে যায়। পণ্যের কথা জিজ্ঞেস করছে, আপনি বলছেন 7,000 টাকা দাম। এই 7,000 বলাতেই মাত্র আপনি শুধু টেকনিক অ্যাপ্লাই করেন। আল্লাহ রাসূলও কিন্তু বিজনেস টেকনিক অ্যাপ্লাই করেছে। আপনাকে যখন দামটা জিজ্ঞেস করতে, ভাই দাম 2 টাকা হোক তাতে কি, দাম 2 কোটি হোক তাতে কি, যদি আপনার কাজে না লাগে। যদি দাম 2 টাকা হোক তাতে কি, যদি দাম 2 লাখ হলো তাতে কি, যদি আপনার কাজে না লাগে। আগে বিষয়টা জানতে হবে ভাই, এই সম্পর্কে আগে তথ্য নেন, পরে দাম। দাম নিয়ে তো আমরা কথা বলি না, যার প্রয়োজন সে নিয়ে নেয়। আসুন তো আমাদের একটা প্রেজেন্টেশনটা দেখেন, যদি সুযোগ থাকে আজকে দেখাবেন, নাহলে পরে সময় নিন। অর্থাৎ ওনার সে আগ্রহটা আপনার কম থাকতে হবে, আপনার এক্সপার্টলি স্পিচ দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? এই জন্য আমাদের ইনভাইট ট্রেনিং, ফলো আপ ট্রেনিং, এই জন্য ট্রেনিংগুলো অ্যারেঞ্জ করতেছি। আর ট্রেনিংয়ে যখন ডাকবো আমরা কি আসবো? আমাদের ট্রেনিংগুলো করতে হবে, প্রচুর পরিমাণ ট্রেনিং লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত ট্রেনিং লাগবে, এটা মাথায় রাখেন। আপনি খেলতে খেলতে বড় হবেন। আজকে এখানে পৃথিবীর সর্বোচ্চ ইনকাম করি, আপনার কি মনে হয় ট্রেনিং ছাড়া? তো ট্রেনিং তো এখনও করতেছে। আপনার কি মনে হয় এই যে আমি কথা বলতেছি ট্রেনিং করাই না? ন, আমি ট্রেনিং করি। আমি যেটা বলতেছি আপনার আগে আমার করোনা আগে শুনছি, ইয়েস আর নো? তাহলে ট্রেনিং করি। শিক্ষক কিন্তু ফাঁকি দিতে পারে না, স্টুডেন্ট ফাঁকি দিতে পারে। স্টুডেন্ট পড়া ফাঁকি দিলে হয়তো 2টা ব্যাথ খেয়ে শেষ, শিক্ষক ফাঁকি দিলে ক্লাসটাই মিস। তাহলে আপনার সে আমার পড়াশোনা বেশি করা লাগে। বিষয়টা কি ক্লিয়ার কিনা? অথবা সেই জায়গার থেকে আপনাকে আমাকে শেখার মনোভাব থাকতে হবে। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? তাহলে আমাদের কাজটা কি? শিখবো এবং শিখাবো, এই 2টা শব্দ যদি ভিতরে রাখবো, কিন্তু বক্তব্য হবে জানবো এবং জানাবো। জানবো এবং যাবো, কারণ কাউকে শিখাইতে গেলে এবার মাইন্ড করবে, হ্যাঁ তুমি আমার কি শিখাবা, আমি কম জানি। তা শেখান দরকার, ভাই আমি জেনেছি তাই আপনার জানাইলাম, হালকা দেখবেন উনি খুশি, উনিও খুশি, আপনিও খুশি। স্যাররা যদি বলে স্যার আসেন আপনারা শিখাই, স্যার কি খুব ভালোবাসবেন তাই না? আরে তোমার বাবারে আমি পড়াইছি, ছেলে কয় কি? যদি বল স্যার আমি তো বিষয়টা জানছি, আপনাকে একটু জানাই, ওকে ওকে বাবা বসো বসো, কে বিষয়টা সঠিক কিনা? একই বক্তব্য একটু ঘুরিয়ে বললেই উত্তম। তা আমাদের মূল বক্তব্য জানবো এবং জানাবো, এই 2টা কাজ কন্টিনিউ করতে হবে। এইটার নাম হলো পরিশ্রম। অর্থাৎ এখান থেকে ডিটেক্ট হওয়া যাবে না, মাইনাস হওয়া যাবে না। তোরা যে যাই বলিস ভাই, আমি আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে চাই। আসুন তাহলে কিভাবে যাব? একটি কোম্পানির মাধ্যমে, যে কোম্পানিটার নাম হচ্ছে নিউট্রিক গ্রুপ, মালয়েশিয়ান, বাংলাদেশে এসেছে 16ই ফেব্রুয়ারি 2012। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে বায়োস্পের প্লাস। এই পণ্যটি সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন দাম, বাংলাদেশে এটার দাম হচ্ছে 7,000 টাকা। অনেকের বক্তব্য হচ্ছে যে পণ্যটার দাম বেশি। আসলে কি দাম বেশি না কাজ বেশি? যে বুঝে না তার কাছে দাম বেশি। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে একটা টিকলি, স্বর্ণের একটা টিকলি আমাকে যদি কেউ দেয়, আমি কয় টাকা দিয়ে কিনবো?
কি কিনবো? কারণ টিকলি কি মেয়ে ছেলেরা পরে না। যদি মেয়েকে দেই, যদি 200 টাকা কমে ভাই বল না স্বর্ণকার আছে দিচ্ছি, কি বলেন ঠিক কিনা? তাহলে বক্তব্য বলে যার যেটা প্রয়োজন তার কাছে সেটা দামি হোক আর কম দামি হোক সে নিবেই নিবে। বিষয়টা বুঝছেন কিনা? আপনার আমার কাজ হচ্ছে প্রয়োজনটা তুলে ধরা, প্রয়োজনটা ফুটিয়ে তোলা। আপনার আমার প্রয়োজন কিনা? গতদিন প্রেজেন্টেশনে হল ভরা ব্যক্তি ছিল, সবাইকে একই কথা বলছে না বাই স্প্রে আমাদের সবার দরকার। তাহলে এমন কোনো ব্যক্তি বলতে পারবে এই পণ্যটা দরকার নেই? তাহলে ওনার দরকার হলে উনি কিন্তু নিবে, যদি আমি প্রয়োজনটা ফুটিয়ে তুলতে পারি। এই জন্য আপনাকে আমাকে অভিজ্ঞ হতে হবে, এটা সম্পর্কে তথ্য জানতে হবে, সঠিক তথ্য শেয়ার করতে হবে। ভুলভাল কথা বললে কখনই এটা রিসিভ হবে না। তাহলে সেক্ষেত্রে 12 বছর, আজকে বাংলাদেশে 9 বছর হয়ে 10 বছরে পতিত হয়েছে। 12 সালেও 7000 ছিল, এখনও 7000। বলেন তো আদার হয়ে নেব না? বাংলাদেশে বর্তমানে 9 বছর আগে আলুর কেজি কত ছিল? এখন আলুর কেজি কত? 25 টাকা। তাহলে এটা কয় গুণ বাড়ছে? তো এটা কি বাড়া উচিত ছিল? 35,000 হওয়া উচিত ছিল নাকি? তো আছে কত? এখনও যদি বলেন দাম বেশি, তা আমরা লজ্জা পাই ওদের সাথে। এই কথাটা আমরা কখনো বলতে পারি না মালয়েশিয়ায়, যে না দামটা কমাও, তখন লজ্জা দেয় একটা। হোয়াট ইজ দিস? বাংলাদেশের প্রোডাক্টের কি দাম কমছে কোনোটা? আমি বললাম না। তাহলে এটার দাম কমাইতে বলো কেন? এখন উত্তর হচ্ছে তো বাড়ছে প্রত্যেকটাই নাকি? তাহলে বাস্তবতা হলো কোম্পানির দূরদর্শিতা একটু খেয়াল করেন। 2012 সালে যে দামে ছিল ওই দামে যে কমিশন পে আউট করতেন, এখনও একই দামে একই কমিশন পে আউট করেন। এজন্য কি কোম্পানিদের এটা মারহাবা হওয়া উচিত না? এবং এদের দূরদর্শিতা হচ্ছে এমন, আগামী 50 বছরেও কোনো চেঞ্জ লাগবে না, এই ধরনের সফটওয়্যার ওরা তৈরি করে রেখেছেন। বিষয়টা কি বুঝছেন কিনা? তার মানে বাস্তবতা হচ্ছে বড় গাছের সাথে নৌকা বাঁধলে তুফান যতই হোক নৌকা ছুটে যাবে, নিজে তো গাছে থাকা যাবে নাকি? তাহলে এই জন্য এরা বিজনেসম্যান, এদের সাথে চললে নিজেদেরকে বিজনেসম্যান হিসাবে মূল্যায়িত করা যায়। তা কোম্পানি অফার দিয়েছে 7000 টাকার পণ্য দিয়ে। কি অফার? অফার হচ্ছে সপ্তাহে মাত্র 10 থেকে 15 ঘন্টা বিনিয়োগ করে এককালীন কমপক্ষে 3টি পণ্য ক্রয়ের মাধ্যমে যদি আপনি আমাদের মেম্বার হতে পারেন, তাহলে মেম্বার হলে পরবর্তী 6 থেকে 24 মাস পরিশ্রম করে, কি করে? পরিশ্রম কির মাধ্যমে? জানা এবং জানানোর মাধ্যমে, জানা এবং জানানোর মাধ্যমে। আপনি মনে মনে ভাবেন যে ট্রেনিং আসছে কোনো পরিশ্রম নয়, অবশ্যই পরিশ্রম আছে। আপনার আজকে টায়ার্ড শিডিউল, পরিশ্রম আছে, কিন্তু এই যে পরিশ্রমটা করতেছেন এটিই পরিশ্রম। এটি একজন শিক্ষক, সে কিন্তু লেকচার দিচ্ছেন, তার কি পরিশ্রম হচ্ছে না? একজন স্টুডেন্ট ক্লাসে বসতেছে, তার কি পরিশ্রম হচ্ছে না? তাহলে ওই পরিশ্রম স্মার্ট ওয়ার্ক। তাহলে আমরা কী করতেছি? স্মার্ট ওয়ার্ক। এটা হাতে ধরা লাগবে না, কাঁধে ওঠানো লাগবে না, বোঝা টানা লাগবে না, ওয়েট টানা লাগবে না। স্মার্টভাবে আমরা কি করব? জানবো এবং জানাবো। এর মাধ্যমেই আমরা যদি কন্টিনিউয়াস 6 থেকে 24 মাস এই পরিশ্রমটা করতে পারি, তাহলে আমাদের প্রতিদিন ইনকাম আসবে 1350 টাকা থেকে শুরু করে 13,500 টাকা। যদি 1350 টাকা প্রতিদিন হয়, মাসে আসবে কত? 40,500। 13,500 টাকা যদি প্রতিদিন হয়, মাসে আসবে 4,05,000 টাকা। সম্মানিত রিয়াল, তাহলে প্রতিদিন সর্বোচ্চ কত টাকা? সর্বনিম্ন 1350 টাকা। আর প্রতিদিন সর্বোচ্চ কত টাকা? 13,500 টাকা। এটা আয়করের একটা অপরচুনিটি আছে। যদি সপ্তাহে আমরা মিনিমাম 10 ঘন্টা, কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে সপ্তাহে 7 দিনে আমরা 10 ঘন্টা, এটা কি বাসায় আপনাকে অফিসে এসে ব্যবহার করতে হবে না? আপনি বাসায় বসেই ব্যবহারটা করতে পারবেন। এখন দেখেন, আপনি এই মুহূর্তে কম্পিউটার শিখলেন, কম্পিউটার শেখার পর আপনি যদি সেই ভোলা সদরে দিয়ে কম্পিউটার দোকানদার, আপনি চালাইতে পারবেন না? আর আপনি কম্পিউটার না শিখে যদি এখানে বসে রেখে চালাতে পারবেন? তাহলে আপনি যদি শেখা থাকে যে কোনো জায়গায় আপনি কাজটা করতে পারবেন। এই জন্য বলছি, আপনার ট্রেনিংয়ের মাধ্যমে শিখে তারপর কাজটা শুরু করবেন, তাহলে কাজটা খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। আসুন, 1350 টাকা প্রতিদিন মিনিমাম, সর্বোচ্চ 13,500 টাকা, মাসে 4,05,000 টাকা। প্রশ্ন আসতে পারে, এত টাকা কিভাবে দিবে? কারণ আমাদের সমাজে একটা বক্তব্য আছে যে একটি চাকরি 20,000 টাকা পেলেই অনেক টাকা, কিন্তু সব সময় সে দেনার মধ্যেই থাকে। 25 তারিখে পকেটে আর কোনো টাকা থাকে না।
তারিখ আপনি আমি না গণলেও চাকরিজীবীরা যে এত তারিখ গণে, আমার মনে হয় তারিখ গুইনা গুইনা তারিখ কমাই ফেলাই, নাহলে মাস এত তাড়াতাড়ি যায় কেন? এই তারা গুইনে গুইনে তাড়াতাড়ি দেওয়া হয়েছে। কিন্তু কারণ হচ্ছে ওই গোনার উপরে নির্ভর করে। রুটিন আছে, আজকে কি বাজার করব, আজকে কয় টাকা নিয়ে বাজারে যাবো, কয় টাকা বাজার আনবো। যদি তরকারির দাম একটু এলোমেলো হয়, ওই তরকারি মাইনাস করে দেয়, আজকে এটা খাওয়া লাগবে না, দিন তো চলে যাবে। ভাই এইভাবে কি জীবন হয়? জীবনটা তো স্বাচ্ছন্দ্যময় হতে হবে। তাই আপনাকে অবশ্যই অতিরিক্ত ইনকাম করতে হবে। আসুন কিভাবে দেয় ইনকামটা? ইনকামটা দেওয়ার সিস্টেম হচ্ছে, আমরা যে মার্কেটের সাথে পরিচিত, যেটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিংয়ের সিস্টেম। আমরা যে কোনো পণ্য ক্রয় করি, এই পণ্যটা কি সিস্টেমে ক্রয় করি? সনাতন পদ্ধতি, যেটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আর আমাদের কোম্পানি নিউট্রিক গ্রুপ যে কমিশনটা দিচ্ছে, সেটা হচ্ছে একটি অন্যরকম সিস্টেমে, ডিরেক্ট সেলের মাধ্যমে। এই সিস্টেমটা আমরা একটু পার্থক্য বুঝি। পার্থক্য হচ্ছে, ধরে নিলাম একটা ফ্যান কোম্পানি ফ্যান তৈরি করেছে কোম্পানিতে, কত টাকায়? 1250 টাকায়। এই ফ্যানটা সরাসরি কি কাস্টমারের কাছে বিক্রি হয় না সরাসরি এজেন্টের কাছে চলে যায়? এজেন্ট কিন্তু সরাসরি চলে যায় কাছে দিচ্ছে হোলসেলারের কাছে, হোলসেলার দিচ্ছে কার কাছে? রিটেলারের কাছে। রিটেলারের কাছ থেকে কিন্তু আমরা গ্রহণ করতেছি কাস্টমার। একটু খেয়াল করে দেখেন তো, আমাদের সমাজে হোলসেলার, রিটেলার, এজেন্ট বেশি না আমরা কাস্টমার বেশি? তাহলে কাস্টমার প্রতিনিয়ত কিনে যাচ্ছে, বাট এজেন্ট, হোলসেলার, রিটেলার এরা কিন্তু প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। একটু খেয়াল করেন, আমাদের যে পণ্যটা উৎপাদন হয়েছিল 1200 থেকে 1250 টাকায়, আপনি আমি কাস্টমার হিসাবে কত টাকায় পণ্যটা কিনলাম? 1600 থেকে 1650 টাকায়। আমার প্রশ্ন, এই 1600 টাকাতে 1650 টাকায় ক্রয় করলাম, আমাদের ফ্যানের মান কি বেড়েছে? ফ্যানের কোনো রং পরিবর্তন হয়েছে? বরঞ্চ অনেক সময় গোডাউনের ধাক্কায় রং উঠে গিয়েছে, রং উঠে যায়, অথচ আমরা কিন্তু তাই ক্রয় করতে হয়। তাই দেখেন, এই সিস্টেমের কারণে সারা জীবন এরা মার্সিডিজ বেঞ্জ ব্যবহার করে, আর কাস্টমার সারা জীবন কিনি গরিবের মতনই থেকে যাচ্ছি। আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, সমাজে একটা বৈষম্য অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এই বৈষম্যকে দূর করার জন্য কোম্পানি যে সিস্টেমটাকে রেডি করেছে, সে সিস্টেম হচ্ছে মধ্যস্বত্বভোগী যে এজেন্ট, হোলসেলার, রিটেলার এবং অ্যাডভার্টাইজম্যান, এই চারটাকে টোটাল ক্লোজ করে দিয়েছে। এই চারটা কী করেছে? ক্লোজ করে দিয়েছে। দেখেন কিভাবে ক্লোজ করেছে, এই চারটাকে টোটাল এভাবে ক্লোজ করেছে। এভাবে ক্লোজ করার কারণে সরাসরি সম্পর্ক তৈরি হয়েছে কোম্পানি টু কাস্টমার। একবার বলি মারহাবা। কোম্পানি টু কাস্টমার। এই সিস্টেমকে কেউ MLM বলে, মাল্টি লেভেল মার্কেটিং। আসলে এটা সিস্টেমের মূল নাম হচ্ছে ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেল, ডিরেক্ট সেলিং আমাদের বাংলাদেশে ইতিমধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান আছে, ডিসাপ, ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যার নিয়ন্ত্রণে আমরা মেবি প্রায় 50টার মতন কোম্পানি একত্রিত হতে যাচ্ছি, যেখানে বাংলাদেশের 4টি কোম্পানিকে লাইসেন্স কনফার্ম করেছে বাংলাদেশ সরকার। তার ভিতরে আমাদের স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড একটি, এই ডকুমেন্ট সামনে শো করব। তাহলে কি হচ্ছে? এই ডিরেক্ট সেল। তাহলে এই কোম্পানিতে পণ্যটা উৎপাদন হলো, সরাসরি কাস্টমার হাতে তুলে দিল। তার মানে তুলে দেওয়ার হাতে এই যে মাঝে যে 4 জনের কাছে যে টাকাটা বন্টন হতো, ওই টাকাটা কি কোম্পানির কাছে থেকে যায় কিনা? থেকে যায়। আমরা ধরে নিলাম 1000 পণ্য সেল হলো, পার প্রোডাক্টে 1000 টাকা লাভ। কত টাকা লাভ? 1000 টাকা। তো 4000, কতটা পণ্য ছিল? 400 পণ্য। কত টাকা আসলো? 4 লক্ষ টাকা। এই টাকাটা 15 থেকে 20% নেবে কোম্পানি নিজে, আর 80 থেকে 85% আমাদের ডিস্ট্রিবিউটারদের মাঝে বন্টন হয়। তাই কেউ পায় 450, কেউ পায় 1350, কেউ পায় 13,500। বিষয়টাকে বুঝে আসছে? তার মানে এখন আমার প্রশ্ন, এই যে টাকাটা আমাকে দিচ্ছে, এটা কি কোম্পানির টাকা দিচ্ছে না আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে? কোম্পানির তো ঠিকই সেল হতে, আগে এজেন্ট সেল করতো, হোলসেলার সেল করতো, রিটেলার সেল করতো, তারপর কাস্টমার কাছে দিত। আমরা কিন্তু সরাসরি কাস্টমার কাছ থেকে নিয়ে সরাসরি বিভিন্ন কাস্টমারকে দিয়ে দিচ্ছি। কোম্পানির সেল কোম্পানির মতনই করতেছে, বাট মাদের যে অর্থটা, এটা আমরা নিজেরা ভাগাভাগি করে নিয়ে আমরা সাধারণ মানুষ স্বাবলম্বী হচ্ছি। এটা কি আমাদের জন্য করা উচিত কিনা? এটা যদি আমরা সবাই মিলে করতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি এটার পক্ষে আমরা সঠিক পণ্য নিয়ে কাজ করতে পারি, বলেন তো আমাদের স্বাবলম্বী আসবে কিনা? আমাদের অবস্থান পরিপূর্ণ হবে কিনা? আমরা কি অর্থ কষ্টে ভুগবো?
আমরা বেকার সমস্যায় থাকবো? আমরা সবাই কিন্তু সকার হয়ে মাঠে নেমে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এই সিস্টেমটা যিনি আবিষ্কার করেছেন উনি হচ্ছে ডক্টর রেনবর্গ। ইনি 1940 সালের দিকে কার্ল রেনবর্গ এই প্রক্রিয়া করেন। 1940 এবং 41 সালের দিকে উনি এই প্রক্রিয়া সূচনা করেন। উনি 1958 সালে এটা আমেরিকার পার্লামেন্টে বৈধতা লাভ করেন। তার মানে আমেরিকায় এই সিস্টেমে প্রায় 60% মানুষ কাজ করে। আমেরিকার মতো জায়গায় অর্থাৎ এই পদ্ধতি প্রায় 60% মানুষ অবলম্বন করে। বিষয়টাকে বুঝে আসছে কিনা? এবং এই 1993 সালে এটা মালয়েশিয়ার পার্লামেন্টে বৈধতা লাভ করে। আমরা মালয়েশিয়াকে বলে আমরা MLM-এর স্বর্গ শহর। MLM-এর স্বর্গ শহর, কারণ মালয়েশিয়াতে 99% লোক এটার সাথে সম্পৃক্ত। তাহলে সেই ক্ষেত্রে 125টিরও বেশি দেশে প্রচলিত প্রায় 12,000-এর বেশি প্রতিষ্ঠিত কোম্পানি কাজ করে। তার মানে 12,000-এর বেশি প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে কাজ করে। অথচ আমরা অনেকে জানি যে আসলে এটা বোধহয় নতুন। আসলে কি বিষয়টা কি নতুন? নতুন নয়। দেখেন, আপনি আমি অ্যান্ড্রয়েডকে অনেকে ব্যবহার করি না? আচ্ছা, যার কাছে অ্যান্ড্রয়েড নেই, আজকে নতুন কিনেছে, তার কাছে কি ওই দিন রাত্রে কি সে ঘুমাবে? সারাদিন ফেসবুক কই একটু ঢুকে লই, দেখি কি অবস্থা। তার ইমোশনই আলাদা, কি বলেন ঠিক কিনা? কারণ তার কাছে এটা নতুন। ঠিক তদ্রুপ এটা যেনারা জানেন, যেনারা বুঝেন, আমাদের পাশাপাশি ইন্ডিয়াতে এটা বিশাল এক মার্কেট, যেটা ইন্ডিয়াতে অলরেডি গভর্নমেন্ট লাইসেন্স অনুমোদন করেছেন এবং এখান থেকে কোটি কোটি টাকা আর্ন করেন অনেক নেটওয়ার্কাররা, অনেক কোম্পানির, শুধুমাত্র ইন্ডিয়াতে পাশাপাশি। এবং এইটার উপরে ইন্ডিয়াতে একটা কোর্স রয়েছে, যে অনার্স এবং মাস্টার্সের কোর্স রয়েছে। এটা ভেবে হয়তো বাংলাদেশেও খুব দ্রুত চলে আসবে। তাহলে এই বিষয়টা বাংলাদেশে শুরু হয়েছিল 1998 সালে। কত সালে? 1998 সালে। এই পর্যন্ত বাংলাদেশে আজকে কত বছর চলে? 98 আর 22 কত? 24 বছর। এই 24 বছর বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে বাংলাদেশ সরকার এখন বাংলাদেশের 4টি কোম্পানিকে অনুমোদন দিয়েছে যারা কাজ করে। এবং হয়তো ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সঠিকভাবে সঠিক পণ্য নিয়ে কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এ বাংলাদেশে আরও অনেক কোম্পানি অনুমোদন পাবে। বিষয়টা বুঝছেন কিনা? আচ্ছা বলেন তো, একটি মানুষ যদি একটি দল নিয়েই থাকে, তাহলে তার পার্থক্য বোঝার কোনো সুযোগ আছে? সে ভালো কি মন্দ যাচাই করার সুযোগ আছে? আপনি যদি এইখানে 10টা দোকান থাকে, দাম বেশি নিল না কম নিল, এটা কি আপনি যাচাই করতে পারবেন কিনা? পারবেন কিনা? আমি হঠাৎ করে কোনো একটি কী হয়, যে যেমন পেস্তা বাদাম আমি কিনেছিলাম 1200 টাকা কেজি, হঠাৎ করে গেলাম আমাকে বলে 1700 টাকা কেজি। আচ্ছা বলেন তো, আপনার মাথা ঠিক থাকবে? 1 মাস 1.5 মাসের ডিস্টেন্সে। আমি বললাম কী বলো, ও আমার খুব বিশ্বস্ত। আমি বললাম ঠিক আছে, তুমি এটা দিও না, অন্যগুলো দাও, এটা পরে নেব। কে বলো ভাই কেন? আমি বললাম না, তোমাকে একটু যাচাই করা দরকার আছে। আমি আমার একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। তোমাকে যাচাই করা, তুমি বেশি বললে না কম বলে, আমার যাচাই করতে হবে। কারণ আমি তো এক দোকানে কথা বললে অন্য দোকানের কথা বলি না। তো যাচাই করতে দিয়ে দেখলাম যে না, অন্য দোকানেও 1700। আচ্ছা বলেন তো, আমার ভিতরের বিষয়টা, মানুষটা কি শান্ত হয়ে গেছে কিনা? আমি কিন্তু 1700 নিয়ে আসছি। ঠিক এভাবে যদি আমরা বাংলাদেশে আমাদের শত MLM কোম্পানি অনুমোদিত হয়ে সঠিকভাবে কাজ করে, যার প্ল্যান ভালো, যার প্রোডাক্ট ভালো, সেখানে মানুষ ক্যারিয়ার তৈরি করবে। সমস্যা কোথায়? কি বলেন ঠিক কিনা? মানুষ জানবে যে MLM একটি কাজ। এখন আমরা 2-4 জন লাইসেন্স পেয়ে মার্কেটে আছি, অনেকেই এটা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাড রিউমার ছড়াচ্ছে। হ্যাঁ, এটা কি MLM যদি এত সত্য হতো অনেকেই হইতো। কি বলেন ঠিক কিনা? তার মানে আপনাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। এটা কি আমরা একমত আছি ইনশাল্লাহ? তা আমরা অবশ্যই মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশ সরকার এটা অনুমোদন করেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এখনও লোভে পড়ে তাদের সর্বস্ব হারিয়ে বলে MLM এর কারণে আমরা ধ্বংস হয়েছি। আসলে MLM সিস্টেমটা হচ্ছে প্রোডাক্ট বেস, কোম্পানি টু কাস্টমার। কোম্পানিরও কোনো ক্ষতি হওয়ার সুযোগ থাকবে না, কাস্টমারের কোনো ক্ষতি হওয়ার সুযোগ থাকবে না। এটাই যদি চলে তাহলে এটা কিন্তু সারা জীবন চলতে পারে। এটাই বাংলাদেশ সরকার অনুমোদন করেছে। কিন্তু যদি এমন হয় টাকা দিয়ে MLM 10,000 দাও 20,000 পাবা, তা পাইতে আপনি অপেক্ষা তো করতেই হবে। তাহলে আর রাত্রে অপেক্ষা করলে পরের দিন যদি না থাকে, তখন তো আপনি যদি বলেন MLM আমি শেষ হয়েছি, এটা কি আসলে সত্য কথা? সত্য কথা নয়। আমরা নেট একটি শব্দ,
ওয়ার্ক আরেকটি শব্দ। নেট কিন্তু একটি দল, ইয়েস অর নো? দল। কিন্তু ওয়ার্ক হচ্ছে কাজ। একটি দলগত কাজকে নেটওয়ার্ক বলা হয়। এখন দলগত কাজ যদি আমরা অসৎ কাজ দলগতভাবে করি, এটাও কি নেটওয়ার্ক কিনা? হ্যালো, আমরা অসৎ কাজ যদি দলভাবে করি, কারণ কালকে আমরা জেনেছি না যে পকেট ট্রেনিং ইনস্টিটিউট ধরা হয়েছে, হ্যাঁ, পিটিসি ধরা হয়েছে কিনা? তাহলে পকেট মার, পিটিএমসি অর্থাৎ পকেট মার ট্রেনিং ইনস্টিটিউট, তাহলে সেখানে যদি তারাও তো দলগত করে, তাহলে সেই ক্ষেত্রে বাস্তবতা হলো কোথায়? আপনি যদি দলগত কোনো খারাপ কাজও করেন, এটাও নেটওয়ার্ক। আবার দলগত যদি কোনো ভালো কাজ করেন, এটাও নেটওয়ার্ক। বাট আমরা যে আজকে উপনীত হলাম যে বিষয়টার উপরে, যে বায়োস্প্রে প্লাস এই পণ্যটি মানুষকে হেল্প করা যায়, এটা কি দলগত করলে এটা কি ভালো কাজ কিনা? তাহলে আমাদের নেটওয়ার্কটা কি বাড়ানো দরকার আছে কিনা? যারা আমাদের সাথে নেই তারা ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। যদি আমরা তাদেরকে সঠিক জানাতে পারি, ইনশাল্লাহ তাআলা তারাও একদিন সঠিক বুঝবে এবং তারাও আপনার আমার সাথে একত্রতা ঘোষণা করবে। আমরা ওই প্রত্যাশা আমাদের কাজ করে যেতে হবে। আসুন, বাংলাদেশে অনেক কোম্পানি বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে মানুষকে ক্ষতি করে। তাই একটা বাংলা ভিশনে আপনার একটা রিপোর্ট দেখি, এটা বাংলা ভিশনের রিপোর্ট। তোমরা একটু এদিকে থাকো, ওদিকে কোন কাজ নেই আপাতত। ওইখানে একটা চেয়ার ফাঁকা করে দাও, ওইখানে একটা বালতি রেখে দাও, ওই যে মুছে দাও টিস্যু দিয়া, বন্ধ করলে সমাধান না। কোম্পানি লাইফস্টাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটি অবৈধ প্রতিষ্ঠান। এদের ব্যবসায়িক কোনো লাইসেন্স নেই বলে জানিয়েছেন যৌথ মুদ্রণ কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার মোশাররফ হোসেন। অবৈধ ইংল্যান্ড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। জহুরুল জনি ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসার নামে গাজীপুর ও রাজধানীর উত্তরায় অনেকদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে লাইফস্টাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে একটি বৈধ প্রতিষ্ঠান। হাজার হাজার মানুষকে চাকরি হাতিয়ে নেওয়ার